আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। তার আগে একটু কষ্ট করে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে তোমরা কনফার্ম করে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি ক্লাসটি এখনই শুরু করে দিব, বেশিক্ষণ দেরি করব না, কারণ তোমাদের সময়ের মূল্য অনেক বেশি। তো আমি শুরু করে দিচ্ছি। তো আজকে তোমরা জানো ক্লাসটি হচ্ছে আইসিটির পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস, অর্থাৎ লেকচার 3 সরি। তো এটা নিয়ে আমরা আলোচনা করব এবং পাশাপাশি আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে, যদি সময় থাকে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ যতটুকু পড়াইছি সেখান থেকে কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, বেশিক্ষণ দেরি করব না, শুরু করে দিচ্ছি। তো সবাই একটু কষ্ট করে কমেন্ট করো আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি এখনই শুরু করে দিব, বেশিক্ষণ দেরি করব না। ওকে, তো একটু বলো আমাকে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে আমাকে তোমরা কনফার্ম করে দাও। ওকে, আশা করি আজকে আমি তোমাদের কমেন্ট গুলো নিব। আজকে তোমরা যত খুশি তত কমেন্ট করতে পারবা, কারণ গত কমেন্ট গুলো আমি তোমাদের জন্য লিমিট করে দিয়েছি। প্রায় 300 জনের বেশি আমরা কমেন্ট তোমাদের জন্য নেই নাই, তবে আজকে আমরা কমেন্ট নিব ইনশাআল্লাহ। ওকে, তো আমি সময় নষ্ট না করে চলো শুরু করে দিই তোমাদের সাথে ক্লাসটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সব ক্লিয়ার স্যার? ওয়ালাইকুম আসসালাম স্যার, শুরু করেন। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা ধারাবাহিকভাবে প্রথম ক্লাসে আমরা শুরু করছিলাম প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ভাষা কি, পৃথিবীতে কত ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা পাশাপাশি আলোচনা করলাম তোমাদের সাথে অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে। তো আজকে তারপরে ধারাবাহিক আলোচনার তোমাদের বইতে আছে প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের কি কি ধাপগুলো অতিক্রম করতে হবে সেই ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসলে একটা প্রোগ্রামের জন্য অবশ্যই ধাপগুলো মেনটেন করতে হবে তোমাদেরকে। তো কি কি ধাপ আছে এখানের মধ্যে, সেই ধাপগুলো আমাদেরকে দেখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, কয়েকটা স্টেপ আছে। আমরা যেমন অ্যালগরিদম গুলো তোমাদেরকে বুঝাইছিলাম, সেখানে বললাম সমস্যাগুলো সমাধান করব আমরা ধাপে ধাপে। আর এখানে ওই যে সমস্যাগুলো সমাধান করব, সেই সমস্যাগুলো সমাধানের মধ্যে বা সমস্যাগুলোর মধ্যে যে ধরনের সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো আমরা এখন ফাইন্ড আউট করব। ক্লিয়ার? তো দেখো, আলোচনার বিষয় হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। আলোচনার বিষয় কি? প্রোগ্রাম তৈরির ধাপ। কি কি ধাপ? একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের কি কি বিষয় অনুসরণ করতে হবে, কি কি বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেটা। প্রোগ্রাম কি? আমরা জানি সমস্যা সমাধানের জন্য কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে, এইটা আমরা সবাই কম বেশি জানি। তার আগে একটু কষ্ট করে তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দাও যেন বাকিরা দেখতে পারে। ওকে, তো দেখো প্রোগ্রাম, আমি বেশিক্ষণ দেরি করব না, প্রোগ্রাম তৈরির ধাপ কি এইটা আগে জানতে হবে, এই সংজ্ঞাটা। আসলে আমরা প্রোগ্রামের সাহায্যে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমরা একটু সংজ্ঞাটা লিখি। প্রোগ্রামের সাহায্যে সমাধান করা যায়। তাহলে প্রোগ্রামগুলোর সাহায্যে আমরা কি করি? বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে আমরা কি করি? সমাধান করি, সলভ করে দেই। আর এই সমস্যা সমাধানের জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। আর সমস্যা সমাধানের জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। ধাপ
অনুসরণ করতে হয়। আর এই ধাপ সমূহকে এই প্রোগ্রাম তৈরির ধাপ বলা হয়। ওকে ওকে, আমি তোমাদের জন্য লিখে দিয়েছি, একটু খেয়াল করে দেখো প্রোগ্রাম তৈরির ধাপ কি, এটার আমরা একটু লিখেছি। দেখো, প্রোগ্রামের সাহায্যে যে কোনো সমস্যার সমাধান আমরা করি, এটা আমরা জানি। হোয়াট ইজ প্রোগ্রাম, এইটার সংজ্ঞাটা আমরা দেই। প্রোগ্রামের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সমস্যাগুলোর সমাধান করি, আর এই সমস্যাগুলোর সমাধানের জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, আর এই ধাপগুলোকেই প্রোগ্রাম তৈরির ধাপ বলা হয়। এখন পরীক্ষাতে প্রশ্ন আসবে প্রোগ্রাম তৈরির ধাপ কি, আমরা এই সংজ্ঞাটা লিখবো যে একটা প্রোগ্রামের সমস্যা সমাধানের জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, আর সেই ধাপগুলোকে প্রোগ্রাম তৈরির ধাপ বলা হয়। আমি আবার বলি, প্রোগ্রামের সাহায্যে কোনো সমস্যার সমাধান করা যায়, এটা আমরা জানি। প্রোগ্রামের কাজই হচ্ছে কোন সমস্যাগুলোকে সমাধান করা, আর ওই সমস্যাগুলোকে যদি আমি ধাপে ধাপে সমাধান করি সেটা হবে অ্যালগরিদম। আর সেই সমস্যাগুলোকে যদি আমরা ধাপে ধাপে সমস্যার সমাধানটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটা হলো ফ্লোচার্ট, গতকালকে আলোচনা করলাম। আর এখন গতকালকের পরেই ধারাবাহিক আলোচনা তোমাদের বই থেকেই যে প্রোগ্রাম তৈরির ধাপ কোনগুলোকে আমরা প্রোগ্রাম তৈরির ধাপ বলবো। তো এটা বললাম যে প্রোগ্রামের সাহায্যেই তো আমরা সমস্যার সমাধান করি না। এই প্রোগ্রামের সাহায্যে সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে কতগুলো ধাপ বা কতগুলো রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হয়, আর এই রুলস এবং রেগুলেশনটাকে আমরা বলবো প্রোগ্রাম তৈরির ধাপ বা নিয়ম। আশা করি তোমরা এটা লিখে রাখছো। এখন পৃথিবীতে কয় ধরনের প্রোগ্রাম রয়েছে এটা জানার বিষয় আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন কয় ধরনের প্রোগ্রামের মডেল রয়েছে, কয় ধরনের প্রোগ্রামের ধাপ রয়েছে, এইটা একটু আমাদেরকে কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করতে হবে শিক্ষার্থীরা। তো এবার দেখো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তোমরা আগে এইটুকু পর্যন্ত কি লেখা হয়েছে কিনা তোমাদের, এইটা একটু কষ্ট করে আমাকে কনফার্ম করে দিবা। আমি এখন তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। এটাকে প্রোগ্রামের সংগঠনও বলা হয়। ওকে, এই যে প্রোগ্রাম তৈরির ধাপের আরেকটা নাম হলো প্রোগ্রামের সংগঠন। ওকে, একটু মাঝে মাঝে জুম আউট হবে, কোনো সমস্যা নাই, কারণ আমি একটু নাড়া দিচ্ছি, এখান থেকে ঠিক হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তৃতীয় অধ্যায় থেকে ক্লাস নিব। আর তোমরা যারা নতুন, তৃতীয় বুঝো না, চতুর্থ বুঝো না, পঞ্চম বুঝো না, তোমাদের জন্য একটা কোর্স কাল থেকে ভর্তি প্রক্রিয়া শুরু। তবে এই কোর্সটা করলে তোমার অ্যাডমিশনে আর কোথাও কোর্স করতে হবে না। এখন তোমরা সবাই জানো গুচ্ছ নামে একটা বিষয় ক্রিয়েট হয়েছে, অর্থাৎ অনেকগুলো ভার্সিটি মিলে একটা ভর্তি পরীক্ষা হয়, সেটা হলো গুচ্ছ। আর সেখানে প্রায় 15 থেকে 20 মার্কের আইসিটিতে মার্ক আসে। তা আমি শুধুমাত্র আমার পেইড কোর্সে আইসিটি স্বাভাবিকভাবে পড়াইছি, সেখান থেকে সবগুলো প্রশ্নই গুচ্ছতে কমন চলে এসেছে। আমি আবার বলি, শুধুমাত্র আইসিটিতে আমি আমার পেইড কোর্সে স্বাভাবিকভাবে আমি কিন্তু ভার্সিটির জন্য পড়াইনি, কিন্তু সেখান থেকে হুবহু প্রশ্ন কমন চলে এসেছে এবার। তবে এইবার আমি চেষ্টা করব আমার সামনে যে কোর্সটা গতকাল থেকে যেটাতে ভর্তি নিব, সেই কোর্সের মধ্যে তোমাদের আইসিটি থাকবে ফুল, অর্থাৎ সম্পূর্ণ বই। এখন তোমরা বলবো স্যার আমাদের তো 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায় থাকুক, সেটা আমি তোমাদের ক্লাসের জন্য করাবো, বা তোমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা সংক্ষিপ্ত সেটার জন্য আমি করাবো। এর পাশাপাশি 6ষ্ঠ অধ্যায় এবং এখান থেকে প্রচুর মডেল টেস্ট এবং তোমাদেরকে কয়েকটা বই আমি রেফার করব। এই বইগুলো তোমরা কষ্ট করে একটু পড়বা। আশা করি এখানে 20 মার্ক আসুক বা 20-20-20-এর উপর তো থাকবে না, অথবা 15 মার্ক। আশা করি এই মার্কগুলো সহজে ক্যারি করতে পারবো, অর্থাৎ আইসিটিতে টেনশন করতে হবে না। স্যার দ্বিতীয়ত হলো বাংলা ব্যাকরণের উপর ইন্টারমিডিয়েটের বাংলা ব্যাকরণ প্লাস নবম দশমের বাংলা ব্যাকরণটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। জাস্ট 2টা সাবজেক্ট। কি কি সাবজেক্ট? আইসিটি, তোমাদের এসএসসি সিলেবাস প্লাস অ্যাডমিশন থাকবে সাপোর্ট। এরপরে বাংলা দ্বিতীয় পত্র যেটা ব্যাকরণ, সেটা তোমাদের সিলেবাস ইন্টারমিডিয়েটের সিলেবাস প্লাস নবম দশমের সিলেবাস 100% ঠান্ডা মাথায় তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুত নিতে পারবা, জাস্ট ইন্টারমিডিয়েটের পড়া পড়ে। সেটা কাল থেকে ভর্তি প্রক্রিয়া হবে ইনশাল্লাহ।
প্রায় 60টির উপরে ক্লাস, প্রায় আমরা 62টি ক্লাস হিসাব করছি, কিন্তু আমরা তার চেয়ে বেশি ক্লাস নিতে চেষ্টা করব। প্রচুর মডেল টেস্ট, প্রচুর আমরা এখান থেকে প্র্যাকটিস তোমাদেরকে করাবো। অনেকগুলো ক্লাস এখানে হবে, সপ্তাহে 3টা ক্লাস হবে। আমাদের কোর্সের মেয়াদ থাকবে 2.5 থেকে 3 মাসের মধ্যে আমরা শেষ করব। সেই ক্ষেত্রে কোর্স ফি হচ্ছে মাত্র 750 টাকা, যেহেতু অ্যাডমিশনের একটা সাপোর্ট থাকবে। তোমরা বাহিরে কোথাও যদি অ্যাডমিশনটা করতে যাও, সেই ক্ষেত্রে দেখা গেছে তোমাদের কাছ থেকে প্রায় 8,000, 9,000, 10,000 এরকম টাকা নিবে। সো অনলাইনটাকে কাজে লাগিয়ে আশা করি তোমরা, আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নাই, তুমি বিশ্বের যেখানে খুশি সেখানে পড়ো। আশা করি আমি তোমাদেরকে সারাক্ষণ তোমাদের পাশে থেকে তোমাদেরকে গাইডলাইন দিতে পারবো, তোমাদেরকে মোটিভেট করতে পারবো, যেভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি ওইটার ভর্তি কালকে থেকে, যেহেতু তোমরা কষ্ট করে যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে কষ্ট করে আমার এই নাম্বারটা একটু কষ্ট করে ক্লাসের এক পাকে খাতার মধ্যে লিখে রাখো, এক পাশে খাতার মধ্যে লিখে রাখো কষ্ট করে 2টা সাবজেক্ট, একটা সাবজেক্ট না ভাই, 2টা সাবজেক্ট। অনেকে একটা সাবজেক্টে আইসিটির জন্য 1200, 1300, 1500 টাকা করে নেয়। আমি অত টাকা নিব না ভাই তোমাদের জন্য। আমাদের বাংলা সেকেন্ড পেপার এবং আইসিটিটা আমরা তোমাদের জন্য একদম ছাড়ে দিয়ে দিচ্ছি। কষ্ট করে যদি তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, তাহলে কালকে থেকে ভর্তি নিবে। এখন স্যার কতজনকে আপনি পড়াবেন এক বেসে? আমরা 50 জনের বেশি পড়াবো না। অর্থাৎ আমার কোর্সগুলো তোমরা জানো, এগুলো সর্বজন স্বীকৃত কোর্স, সবাই এখানে ভর্তি হয়, ভালো কিছু পায় ইনশাল্লাহ। আজকেও সেটার ব্যতিক্রম হবে না, আজকেও ভালো কিছু পাবা। ক্লাসটা শেষ করলেই আশা করি এই সংক্রান্ত যত এমসিকিউ আসুক তোমরা সহজে ওভারকাম করতে পারবা। 50 জনকে আমরা সুযোগ দিব এই কোর্সটির জন্য। 2টা সাবজেক্ট, আইসিটি এবং বাংলা দ্বিতীয় পত্র, তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটা রয়েছে সম্পূর্ণ সাপোর্ট, প্লাস অ্যাডমিশনের জন্য সাপোর্ট 100%। তোমরা এই কোর্সটা কষ্ট করে এনরোল করবা এই নাম্বারে যোগাযোগ করে। তো আসি, আমি আলোচনার আসতেছি না, সামনের দিকে আমি চলে যাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি আর্থিক অবস্থা যাদের খারাপ তাদেরকে সুযোগ দিয়ে আমি সব সময়, এটা তোমরা জানো, তাদেরকে আমি তাদের কাছ থেকে কম রাখি। আমি ডাস্টারটা খুঁজে পাচ্ছি না, একটু অপেক্ষা করো। আচ্ছা, ওকে, আচ্ছা যাই হোক, এখন এই যে আমি ডাস্টার এখানে রাখছি, আমি এগুলো মুছে ফেলতেছি। তোমরা আশা করি প্রোগ্রাম তৈরির ধাপটা শিখে গেছো। ওকে, তোমরা প্রোগ্রাম তৈরির ধাপটা, যেহেতু স্যার টাকা কেন আমি 750 টাকা এই জন্য বললাম, কারণ যেহেতু এটা অ্যাডমিশনের একটা এখানে গন্ধ পাওয়া যাচ্ছে। সো আসলে ভাই সবার একটা স্বপ্ন আছে না, তোমাদের একটা স্বপ্ন আছে না? তো তোমাদের সেই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য ছাত্র জীবনে তুমি ব্যয় করা শিখতে হবে। ছাত্র জীবনে কিপটামি করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখবা। যে স্টুডেন্টরা ছাত্র জীবনের পড়াশোনার পেছনে টাকা ইনভেস্ট করে, তারা পড়াশোনা শেষ করে টাকাগুলো আর্ন করে, ওটা তোমার 1000 গুণ বেশি বৃদ্ধি পায়। ওকে, সো টেনশন করবা না। আর্থিক অবস্থা খারাপ থাকলে আমাকে আসতে বলবা যে স্যার আমার আর্থিক অবস্থা খারাপ, আমি তোমাকে সুযোগ দিব, কারণ আমি সবসময় এটা করে এসেছি বিগত সময়গুলোতে। ওকে, আমি আর ওইদিকে যাচ্ছি না। কালকে থেকে ভর্তি, 1 সপ্তাহ ভর্তি থাকবে বা 10 দিন ভর্তি থাকবে ইনশাল্লাহ। এর মধ্যে ভর্তি হয়ে তোমরা কোর্সটা শুরু করবো। আমরা ম্যাক্সিমাম 22 থেকে 25 তারিখের মধ্যে শুরু করবো কোর্সটা। যাই হোক, এখন প্রোগ্রাম তৈরির ধাপ কত ধরনের হতে পারে? আচ্ছা, অনেকগুলোতে অনেক বই তো অনেক ধরনের আছে, তো আমি তোমাদেরকে বিশেষ করে কয়েকটা প্রকারের ধাপ কথা আমি বলে দিব। প্রথম ধাপ, সেটার নাম হলো সমস্যা। এই প্রথম ধাপের নামটা জানো? এখন পরীক্ষাতে আসে প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ কোনটি? সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ। ওকে, এইটা পরীক্ষাতে আসে যে প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ কোনটি? সমস্যা নির্দিষ্টকরণ। এখন অনেকে বলবে স্যার সমস্যাগুলো নির্দিষ্টকরণ আবার কি? আচ্ছা, তুমি কোনো কাজ করো, কাজ করতে গেলে যদি ব্যর্থ হও, এখন সেই ব্যর্থ হওয়ার মেইন কারণটা কি, মেইন রিজনটা কি, সেটা তুমি খুঁজে বের করার জন্য আগে দেখো আমার এখানে কোথায় ঘাটতি রয়েছে, কোথায় সমস্যা রয়েছে, সেটাকে আগে তুমি আইডেন্টিফাই করো, অর্থাৎ তুমি এটাকে চিহ্নিত করো। আর এই যে চিহ্নিত করা, সেটাই হলো সমস্যাটাকে নির্দিষ্টকরণ। অর্থাৎ আমরা যেই কোনো প্রোগ্রাম ক্রিয়েট করি, সি প্রোগ্রাম ক্রিয়েট করব অথবা HTML ক্রিয়েট করতে পারি, যেটাই ক্রিয়েট করি, করতে গেলে কিন্তু আমরা যখন এখানে ভুল হয়, ভুল হলে আমরা আগে খুঁজে বের করি ভুলটা কোথায় হয়েছে। অর্থাৎ সেই সমস্যাটাকে আমরা কি করতে হবে? নির্দিষ্টকরণ করতে হবে।
এই সমস্যা নির্দিষ্টকরণ মানে হলো এখানে কিছু তথ্য সংরক্ষণ করতে হবে। এখানে আমরা কি কি যেমন সি প্রোগ্রামের জন্য তুমি যেটা সি প্রোগ্রামটা ক্রিয়েট করবা সেটার জন্য তোমাকে মূলত এই যে চিহ্নটার কাজ কি, তারপর হচ্ছে এই যে ইনক্লুড এটার কাজ কি, তারপর স্টুডিও এস কানিও এস, তারপর এই জাতীয় যেগুলো আছে সেগুলোর কাজটা কি হবে, ইন্টিজারের কাজটা কি করে, তারপর হচ্ছে কি প্লটের কাজটা কি করে, এইগুলোর কাজটা কি, এই তারপর হচ্ছে লুপ, আমরা কোন ধরনের লুপ গুলো ব্যবহার করব, তারপর হচ্ছে ফর লুপ, তারপর হচ্ছে হোয়াইল লুপ, এই লুপগুলোর কাজটা কি, হ্যাঁ এগুলো কোথায় কোথায় ব্যবহার করব এগুলোকে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে। তাইলে প্রোগ্রাম তৈরির প্রথম ধাপটা হচ্ছে সমস্যাটাকে নির্দিষ্টকরণ, সমস্যা নির্দিষ্ট করতে হবে। আশা করি প্রোগ্রাম তৈরির প্রথম যে ধাপটা সেই ধাপটা তোমরা অবশ্যই বুঝছো। এবার এমসিকিউতে যদি আসে প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ কি, তাহলে কি করবা? ওকে, এখনো কি ঝাপসা আসে লেখা? ব্লাড দেখা যায়, আচ্ছা ব্লাড দেখার তো কথা না, এখনো কি ঝাপসা আসে? দেখা যায় না স্যার। ওকে, আচ্ছা হায় হায় হায়, এটা তো খারাপ। এখন কি ঝাপসা আসে? আচ্ছা এখন কি ঠিক আছে কিনা এবার একটু কষ্ট করে আমাকে বলো, এখন ঠিক আছে কিনা? আসলে এটা দুঃখজনক স্যার, আর কিছুই না। যদি এইভাবে হতে থাকে তাহলে তো একটা ক্লাস নিয়ে তো মজা পাবো না আমি। এখন কি ঠিক আছে কিনা? এখন ঠিক আছে কিনা? এখন কি ঠিক আছে কিনা? এখন ঠিক আছে স্যার। ওকে স্যার, ধন্যবাদ স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো আমি তোমাদেরকে প্রোগ্রাম তৈরির প্রথম যে ধাপটা সেই ধাপটা আমি বললাম সমস্যাটাকে কি করতে হবে, আমাদেরকে নির্দিষ্ট করতে হবে। তাহলে আমরা সমস্যাটাকে নির্দিষ্ট করে ফেললাম, এটা আমরা জানলাম। ঠিক আছে, সমস্যাটাকে কি করলাম, সমস্যাটাকে নির্দিষ্ট করলাম। ওকে ধন্যবাদ। আচ্ছা, এবার সমস্যাটাকে নির্দিষ্টকরণ করার পরে, সমস্যাটাকে নির্দিষ্ট করার পরে সমস্যাটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে দ্বিতীয় যে ধাপটা সেটা হলো সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণ, তোমরা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট রয়েছো তোমাদের যে হিসাব চক্র রয়েছে, যেমন জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, তারপরে কার্যপত্র ক্রিয়েট করা, এরকম একটা চক্র রয়েছে প্রায় 10টার মতো সম্ভবত। এই ঠিক প্রোগ্রাম তৈরির ধাপটা একটা চক্র বলা যেতে পারে, কয়েকটা চক্র। তোমরা জানো অ্যাকাউন্টিং থেকে যেমন প্রশ্ন আসে যে তোমাদের এই যে হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি, হিসাব চক্রের পঞ্চম ধাপ কোনটি, ঠিক এইটাও ঠিক সেরকম এখান থেকে এমসিকিউ আসে। ওকে, তো এটা প্রোগ্রাম যে আমরা বিশ্লেষণ করব, এখানে কি কি কাজ আছে বিশ্লেষণ করার জন্য? মূলত ইনপুট আউটপুট গুলো এখান থেকে আমরা বিশ্লেষণ করে নেই। তোমাদেরকে যখন আমি ফ্লোচার্ট দেখাইছিলাম তখন আমরা কি করলাম, সামান্তরিকের মতো একটা চিহ্ন দিয়ে সেখানের মধ্যে আমরা ইনপুট নিলাম, ইনপুট আউটপুট আমরা নিলাম, অর্থাৎ সমস্যার বিশ্লেষণের মধ্যে আসা ইনপুট আউটপুটের কাজ আমরা করব। আশা করি বুঝছো। তৃতীয় যে ধাপটা সেই ধাপটার নাম হলো প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন, তাইলে আসতে পারে পরীক্ষায় প্রোগ্রাম তৈরির বা প্রোগ্রাম সংগঠনের তৃতীয় ধাপ কোনটি? অবশ্যই তোমরা লিখবা প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন। ওকে, এই ডিজাইন মানে প্রোগ্রামটাকে সাজানো। তুমি সাজাবা কিভাবে? তুমি কি উপরে উপরে লিখবা না নিচে নিচে লিখবা? তুমি ওই যে বললাম ফ্লোচার্ট গুলো, অনেকে ইংলিশের ফ্লোচার্ট অনেক টিচাররা বলে থাকে, ইংলিশ ফার্স্ট পেপারে কিছু ফ্লোচার্ট আছে তোমাদের, অনেক টিচাররা বলে থাকে ঘর এইভাবে তুমি লিখবা, লিখি এই দিকে এইভাবে দিয়ে আবার এই দিক থেকে এইভাবে ভেবে তোমাকে লিখতে হবে। এই পদ্ধতিটা ভুল বলবো আমরা। কেন বলবো? কারণ অনেকের খাতা এটা ম্যাচ করবে না। ওকে, তুমি যখন ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লোচার্ট গুলো লিখবা, এটা নিচে 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 একটার পর একটা এইভাবে সাজিয়ে সাজিয়ে নিচে নিচে লিখতে চেষ্টা করবা। ঠিক এখানেও তার ব্যতিক্রম না, এখানেও ফ্লোচার্ট গুলো আমরা কি করব, সবগুলো এইভাবে আমরা নিচে 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 লিখতে চেষ্টা করব যেন আমরা এখান থেকে কি সুফল পাই। ওকে, ওকে, তাহলে এরপরে আসি আমরা চতুর্থ পর্যায়ে আমরা আনবো প্রোগ্রাম উন্নয়ন। প্রোগ্রাম
তাহলে প্রোগ্রাম সংগঠনের চতুর্থ ধাপ কি? প্রোগ্রাম উন্নয়ন। আশা করি তোমরা এগুলো বুঝতেছ। তো উন্নয়ন মানে এখানে কোডিং গুলো, যেমন উন্নয়ন মানে কি, এখানে কোডিং গুলো ঠিক করে লেখা, কোডিং, এটা কোডিং রিলেটেড। কোডিং মানে কি, HTML এর যতগুলো আমরা এই যে কিওয়ার্ড গুলো লিখবে এগুলি হচ্ছে কোডিং। ওকে, এই যে কতগুলো প্রোগ্রাম উন্নয়ন, এই প্রোগ্রাম উন্নয়ন মানে কিন্তু কোডিং লিখতে হবে, অ্যালগরিদম প্রসেস গুলো নির্ণয় করতে হবে, এটা হচ্ছে কি প্রোগ্রাম উন্নয়ন। এরপরে পঞ্চম যে ধাপ আমরা পাবো প্রোগ্রাম তৈরির ধাপ সমূহতে, সেটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম আর একটা ধাপ থাকবে প্রোগ্রাম বাস্তবায়ন, আর একটা ধাপ আমরা পাবো প্রোগ্রাম বাস্তবায়নের পরে। এই বাস্তবায়ন মানে হলো এখানে কি কি ভুল ত্রুটি আছে, যেমন এটাকে টেস্টিং করতে হবে, টেস্টিং করতে হবে। এখন টেস্টিং মানে কি, তোমরা বলো না অনেক ক্ষেত্রে যে আমি একটু টেস্ট করে দেখি, টেস্ট মানে হলো কি, আচ্ছা তোমরা কি বুঝতে অসুবিধা হয় তোমাদের? আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কষ্ট করে বলবা। ওকে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কষ্ট করে বলবা, স্যার আমি বুঝি না, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবার দেখো এখানে আসি প্রোগ্রাম বাস্তবায়ন। তাহলে প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো, একটা হলো টেস্টিং আর একটা হলো ডিবাগিং। এই টেস্টিং ডিবাগিং নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। টেস্টিং তো তোমরা জানো, একটা প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি আছে কিনা এটাকে পরীক্ষা করার নামই হলো টেস্টিং। পরীক্ষাতে আসবে হোয়াট ইজ টেস্টিং, অথবা তোমাদের আসবে টেস্টিং কি। টেস্টিং তোমরা তো জানো, টেস্ট অর্থ পরীক্ষা। তোমাদের অনেক কাজে থাকে মডেল টেস্ট, মডেল টেস্ট পরীক্ষা। কি থাকে? মডেল টেস্ট পরীক্ষা। ভাইরে টেস্ট অর্থই তো পরীক্ষা, তাহলে আবার পরীক্ষা কি? এখানে রিডান্ডেন্সি হয়। তুমি শুধু বলবা আমাদের আজকে মডেল টেস্ট আছে, অথবা আমাদের আজকে পরীক্ষা আছে, কথা শেষ। টেস্ট বললে পরীক্ষা বলা যাবে না, পরীক্ষা বললে টেস্ট বলা যাবে না, অর্থাৎ একটার সাথে মানে সামঞ্জস্য। যেমন আমরা বলি ক্যাশ ধরো, ক্যাশ অর্থই তো ধরা, আবার ধরো কি, ঠিক আছে? হ্যাঁ, আমরা বলি রিপিট অ্যাগেন, রিপিট অর্থই তো পুনরায়, অ্যাগেন অর্থ পুনরায় বা আবার, তাহলে অ্যাগেন বা রিপিট কি, এই কথাগুলো বলা যাবে না, এগুলো রিডান্ডেন্সি। ওকে, তো যাই হোক, তাহলে টেস্টিং কি? টেস্টিং মানে হলো প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার নামই হলো টেস্টিং। আর ডিবাগিং মানে হলো প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমরা খুঁজে পাই, টেস্টিং করার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পাই সেটাকে দূর করার নামই হলো ডিবাগিং। আশা আমরা এগুলো বিস্তারিতভাবে সামনে আলোচনা করব। আচ্ছা, ডিবাগিং কি আমরা বিস্তারিতভাবে এখানে আলোচনা করব একটু পরে। এরপরে শেষেরটা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু মানে এটা একটু দেখতে হবে। এটা মানে হলো এই যে প্রোগ্রামটা আমরা তৈরি করলাম, এত অনুসরণ করলাম, এত কিছু দেখলাম, এটাকে টেস্টিং করলাম কোনো ভুল ত্রুটি আছে কিনা, এটাকে ডিবাগিং করলাম, ভুল ত্রুটিগুলো দূর করলাম। একবার দূর করে এই প্রোগ্রামটা যেন আমাদের সহজে মুছে না যায়, এই প্রোগ্রামটা যেন আমরা সহজে হারিয়ে না ফেলি, এই প্রোগ্রামটাকে কি করা, দীর্ঘমেয়াদী একটা কি, এটা সংরক্ষণ করা, এটাকে তোমাদের জন্য মানে রেখে দেওয়া ভবিষ্যতের জন্য, সেটার নামই হলো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এখন পরীক্ষাতে আসবে প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ কোনটি, সমস্যা নির্দিষ্টকরণ। প্রোগ্রাম তৈরির দ্বিতীয় ধাপ কোনটি, সমস্যা বিশ্লেষণ। প্রোগ্রাম তৈরির তৃতীয় ধাপ কোনটি, প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম তৈরি চতুর্থ প্রোগ্রাম উন্নয়ন, পঞ্চম প্রোগ্রাম বাস্তবায়ন এবং ষষ্ঠ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আশা করি এই বিষয়টা তোমরা খুব সহজে ওভারকাম করতে পারছো ইনশাআল্লাহ। এরপরে এই ডকুমেন্টেশন তোমরা যেটাকে বলো সেটার নামে, সেটার আরেকটা নামই আমরা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণে দিব। ওকে, ডকুমেন্টেশন তুমি যাই বলো, কম বেশি থাকতে পারে অনেকগুলো বইতে, তবে তুমি এই যে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণটাই কিন্তু ডকুমেন্টেশন মানে ডকুমেন্টের কাজটা করে। ওকে,
যেমন ডকুমেন্ট মানে ওটা সংরক্ষণের কাজটা করে, তাইলে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কি ডকুমেন্টেশনের কাজটা করে। তাইলে আর কষ্ট করে আর ডকুমেন্টেশন কথাটা লিখতে হবে না। ওকে, আচ্ছা তুমি লিখো, 7টা লিখো, অনেকগুলো বইতে 7টা আছে, আমি যে বইটা ফলো করি সেখানে মাত্র 6টা আছে। সমস্যা নাই, তুমি 7টা লিখো ভাই, কোনো সমস্যা নাই। পরীক্ষাতে এগুলা কোনো লিখতে আসবে না, শুধু তুমি দাগগুলো খেয়াল করলেই হবে। আচ্ছা, আশা করি বুঝছি। এবার আমি তোমাদেরকে বললাম যে টেস্টিং কথাটা কি এবং ডিবাগিং কথাটা কি, একটু কষ্ট করে আমি তোমাদেরকে লিখে দেই, কারণ এটা তোমাদের দরকার আছে। ওকে, টেস্টিং কথাটা তোমাদের দরকার আছে। টেস্টিং মানে কি, তোমরা তো এতক্ষণ আমি তোমাদেরকে বললাম প্রোগ্রামে যদি কখনো আমরা কিছু পাই কি ভুল ত্রুটি, প্রোগ্রামের ভুল ত্রুটি পরীক্ষাকে প্রোগ্রামের পরীক্ষা করাকে টেস্টিং বলে। টেস্টিং কাকে বলে? প্রোগ্রামে আমরা যে ভুলগুলো পাবো সেই ভুলগুলোকে পরীক্ষা করাকে টেস্টিং আমরা বলবো। ওকে, আশা করি ওকে, আশা করি তোমরা এই বিষয়টা ভালো মতো বুঝছো। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে টেস্টিং বিষয়টা বুঝলে, এরপরে একটা আছে প্রোগ্রামের ডিবাগিং। আচ্ছা, ডিবাগিং এর মূলে যেটা আছে সেটা হলো বাগ। বাগ আবার এই ভাগ না, ভাগ ও ভাগ, ভাগ কি, এরকম একটা প্রশ্ন আসে পরীক্ষাতে। ভাগ কি, তোমরা বলো এই ভাগ, এখান থেকে ভাগ, সেই ভাগ না, একটা হলো ভাগ, একটা হলো টাইগার ভাগ, আর একটা হলো বাগ। বাগ মানে হলো ভুল, ভাগ মানে কি ভুল। তাহলে প্রোগ্রামের যতগুলো ভুল আমরা পাবো, আমরা এমনিতে বলি ভুল। মনে করো তুমি রহিমের জায়গায় করিম লিখে ফেলছো, এটা ভুল হয়েছে না ভাই, তোমার এখানে লিখতে হবে 10, তুমি এখানে লিখে ফেলছো 9, মানে এখানে তোমার ফলাফলটা ভুল আসবে। তাহলে এই যে ভুল হচ্ছে, যেমন তুমি এখানে x প্লাস ওয়াই লেখার কথা, x মাইনাস ওয়াই লেখার কথা, তুমি লিখছো প্লাস, তাহলে এটাও একটা ভুল। ঠিক আছে, এগুলো ভুল না। তুমি এখানের মধ্যে এই যে বললাম সালামের নাম লেখার কথা প্রশ্নপত্রে লেখা আছে, তুমি লিখছো কালাম, তার মানে ভুল তো লিখছো, ভুল করছো না। এই জাতীয় প্রোগ্রামে যত ধরনের ভুল থাকবে সবগুলো ভুলকে বলা হয় বাগ। তাহলে লেখো প্রোগ্রামের ভুলগুলোকে বলা হয় বাগ। লেখো প্রোগ্রামের ভুলগুলোকে, প্রোগ্রামের ভুলগুলোকে বাগ বলে। এখন পরীক্ষাতে একটা প্রশ্ন আসবে, হোয়াট ইজ ভাগ, ভাগ কি, প্রোগ্রামের ভুলগুলোকে ভাগ বলে। আশা করি ভাগ মানে ভুল, ভাগ মানে কি, ঠিক আছে, ভাগ মানে কি ভুল। এই উল্টাপাল্টা কমেন্ট করিও না মনা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। উল্টাপাল্টা কমেন্ট করলে আমার যে মডারেটররা আছে এরা সরাসরি সরাসরি গিয়ে সার্চ বক্সে সার্চ করে তোমাকে মিউট করে দিবে। দেখা গেছে তুমি তখন আর কমেন্ট করতে পারবা না। আচ্ছা, তাহলে ভাগ কি এটা বুঝছো। এরপরে দ্বিতীয় যে একটা প্রশ্ন আসে, ডিবাগিং কি, ডিবাগিং, হ্যাঁ ডিবাগিং, ডিবাগিং কি। প্রোগ্রামে অবশ্যই ভুল থাকবে, অবশ্যই প্রোগ্রামের ভুলগুলোকে তো ভাগ বলে। আর প্রোগ্রামের ভুলগুলোকে কি, প্রোগ্রামের ভুল পাওয়া গেলে, প্রোগ্রামে ভুল পাওয়া গেলে সেগুলোকে সংশোধন করাকে ডিবাগিং বলে। এই স্যার পঞ্চম অধ্যায় করান, স্যার পঞ্চম অধ্যায় আমাদের অবস্থা খারাপ, এখন স্টুডেন্ট ভালো মতো ক্লাস করে না, শেয়ার করে না, কালকে থেকে আর এই গ্রুপে ক্লাস হবে না। তোমরা যেহেতু ক্লাসের প্রতি কেউ মনোযোগ নেই,
ক্লাসগুলো করার প্রতি কারো কোনো ইচ্ছা নেই, তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব না। ওকে, তাহলে ভাগ কি? প্রোগ্রামের ভুলগুলোকে ভাগ বলবো আমরা। টেস্টিং কি? প্রোগ্রামের ভুল খুঁজে বের করা, অর্থাৎ ভুলগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার নামই হলো টেস্টিং। আর ডিবাগিং কি? প্রোগ্রামে যদি কখনো ভুল পাই, আমরা ভুল জাতীয় কিছু পাই, প্লাসের জায়গায় মাইনাস লিখে ফেলছো, এই জাতীয় কোনো ভুল পাই, সেই ভুলগুলোকে আমরা বলবো ডিবাগিং। আশা করি তোমরা এটা বুঝছো। এই পর্যন্ত দেখো, কারো কোনো যদি অসুবিধা হয় বুঝতে, স্যার আমার এগুলো শিখে কি লাভ হবে? 1 নম্বরে অ্যাডমিশনে লাভ হবে। পরীক্ষাতে ভাগ কি এটা আসে অ্যাডমিশনে। হ্যাঁ, এরপরে তোমাদের এটা এমসিকিউ তো বিভিন্ন বোর্ডে আসে, এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন। ওকে, এরপরে স্যার আর কি লাভ হবে? আর লাভ হবে পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখো কি লাভ হয়। এরপরে আমাকে ফোন করে হলো তোমরা বের করবা যে স্যার আপনার তো কথা ঠিক আছে, চলে আসছে। কারণ বিগত দীর্ঘদিন যাবত ধরে, প্রায় 6 বছর যাবত ধরে এটা পড়া একটা তো অভিজ্ঞতা আনছি, সে অভিজ্ঞতার ভিত্তিতে তো এগুলো পড়াচ্ছি। তো আশা করি মোটামুটি তোমরা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এইবার আশা করি ভাগ কি ডিবাগিং কি এইটা তোমরা জানছো। এইটা তোমাদের জানার পরে এইবার আমি নেক্সটে চলে যাচ্ছি। প্রোগ্রামে যত ভুল আছে, ভাগ তো হলো প্রোগ্রামের ভুল। এই প্রোগ্রামের ভুলগুলো হলো 3 প্রকার। প্রোগ্রামের ভুল কয় প্রকার? প্রোগ্রামের ভুল 3 প্রকার, মানে 3 ধরনের ভুলই প্রোগ্রামের মানুষ করে থাকে। এই যে তোমরা যারা আছো, তোমরা যে প্রোগ্রামগুলো লিখো, লিখতে গেলে তোমরা বিশেষ করে 3 ধরনের ভুল, বিশেষ করে তোমরা 3 ধরনের ভুল করে থাকো। 1 নম্বরে ভুল হলো সিনট্যাক্স ভুল। আচ্ছা, এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে কিনা? আটকে যাচ্ছে, ঠিক আছে, এখন ঠিক আছে কিনা? আমার নেট প্রবলেম না, কিছু দুষ্ট প্রকৃতির স্টুডেন্ট আছে, কল দিচ্ছে। ওকে, কল তো দেওয়ার সময় না, এখানে এখানে ক্লাস হবে, এখানে কল দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ স্যার আটকে যাচ্ছে, এখন ঠিক আছে। ওকে, সিনট্যাক্স ভুল, সেটা হলো কি সিনট্যাক্স এরর। আরেকটা ভুল হলো যুক্তিসম্মত ভুল, সেটাকে আমরা বলবো লজিক্যাল এরর। আরেকটা ভুল আছে, সেটার নাম হলো তথ্য ভুল। তথ্য ভুল, এটার নাম হলো কি ইনফরমেশন এরর। ইনফরমেশন এরর, আশা করি তোমরা এটা ভালো মতো বুঝছো। ওকে, আচ্ছা, তো দেখো প্রোগ্রামের কয়টা ভুল থাকতে পারে। এই শেয়ার করো ক্লাস, 100 জন হয় না, 100 জনের নিচে হইলে ক্লাস কেটে দিব আমি। শেয়ার করো। স্টুডেন্ট শেয়ারই করতে চায় না, স্টুডেন্ট কি চাচ্ছে রে? মাত্র 31 জন, কালকে থেকে তো আজকে কমেন্ট কম, মাত্র 463টা কমেন্ট। সবকিছুই তো কালকে থেকে এত কম কেন? এরা কথা বলবে, একটু আওয়াজ দিবে, স্যার আমরা বুঝছি এগুলো। তো স্যার সিনট্যাক্স ভুল, সিনট্যাক্স মানে আসলে সেন্টেন্স। হ্যাঁ, এটা হলো কি, এই সিনট্যাক্স ভুলটা আসলে তোমাদের ব্যাকরণগত কিছু ভুল থাকতে পারে। অর্থাৎ সাধারণত পরীক্ষাতে আসবে সিনট্যাক্স এরর কি বা সিনট্যাক্স ভুল কি। সাধারণত আমার কথাটা শুনো, সাধারণত বা সাধারণভাবে কোনো প্রোগ্রামে ব্যাকরণগত যদি ভুল পাওয়া যায় সেটাকে সিনট্যাক্স ভুল বলা হয়। আমি আবার বলি, কোনো প্রোগ্রামে সাধারণভাবে বা স্বাভাবিকভাবে যদি ব্যাকরণগত কোনো ভুল পাওয়া যায় বা গ্রামাটিক্যালি যদি কোনো ভুল পাওয়া যায়, সেই ভুলগুলো হলো কি ভুল? সিনট্যাক্স ভুল। স্টুডেন্ট গুলোকে এগুলো লিখে দিতে হয়, এটা হলো ব্যাকরণগত ভুল। ব্যাকরণগত ভুল, আমি আবার একটু বলি, সিনট্যাক্স ভুল মানে হলো ব্যাকরণগত ভুল। সাধারণভাবে বা স্বাভাবিকভাবে কোনো প্রোগ্রামে যদি ব্যাকরণগত কোনো ভুল পাওয়া যায়, কোন প্রোগ্রামে, এই সহজে বলো, এই কথা তোমরা লিখতে পারো না গাধার দল, একটু সুন্দর করে আমার কথাটা শুনো। কোন প্রোগ্রামে যদি ব্যাকরণগত ভুল পাওয়া যায় তাকে সিনট্যাক্স ভুল বলা হয়। শেষ কথা, এইটুকু লিখতে পারো না তো তুমি কিসের পরীক্ষার্থী? তোমাকে আমি কেন্দ্রে গিয়ে নকল সাপ্লাই দিলে তো তুমি লিখতে পারবা না, তাহলে এটা কেমনে হয়ে গেল না, কেমন কেমন জানি হয়ে গেল না বিষয়টা। তোমাকে যদি আমি দূর থেকেও যদি তোমাকে বলি, যদিও এটা করা যাবে না, কখনো সম্ভব না, এটা কবিরা গুনাহ,
এই এই নকলে সরবরাহ করা এবং নকল দেওয়া, যে টিচাররা নকল দিবে এবং স্টুডেন্ট নকল করাও কিন্তু কবিরা গুনাহ। ওকে, এটা সবচেয়ে বড় গুনাহ, এটা তওবা ছাড়া মাফ হবে না, কারণ এই একটা নকলের কারণে অনেক ছাত্রছাত্রীর হক নষ্ট হয়েছে। যাই হোক, এবার আসি সিনট্যাক্স ভুলটা কি। এই ভুলটা হলো সাধারণভাবে বা সাধারণত ব্যাকরণগত ভুল। তাহলে আমরা কি বলবো, কোন প্রোগ্রামে ব্যাকরণগত যদি কোনো ভুল পাই সেই ভুলটার নাম হলো সিনট্যাক্স ভুল। আশা করি তোমরা লিখছো। এরপরে আসি এই ভুলগুলো কি ভুল, মানে সিনট্যাক্স ভুলগুলো কি ভুল। যেমন বানান ভুল করা, যেমন বানান ভুল করা, বানান ভুল। 1 নাম্বার হলো কি বানান ভুল, 2 নম্বরে হইলো কি কমা দিতে ভুলে যাওয়া, কমার ভুল। 3 নম্বরে হচ্ছে কি ব্র্যাকেট দিতে ভুলে যাওয়া, মানে ব্র্যাকেটের ভুল, মানে ব্র্যাকেট গুলো না দেওয়া, এই ভুল। তাহলে 3টা ভুল আমরা পাইলাম কিসে, এই ব্যাকরণগত ভুলে। এখন আমি তোমাদেরকে একটু বলে দেই, কোন প্রোগ্রামে যদি এই ধরনের ভুল থাকে এটাকে সেন্টেন্স ভুল এই জন্য বলবো। যেমন আমাদের লেখা আছে, তোমাদের লেখা আছে ইন্টেজার মেইন, এখানে একটা ব্র্যাকেট আমরা দিতে হয়। তুমি যদি কোনো কারণে এখানে যদি কোনো ব্র্যাকেট না দাও, তাহলে এই যে ভুলটা আসবে সেই ভুলটা হলো কি ভুল, সিনট্যাক্স ভুল অথবা সিনট্যাক্স এরর। আমি আবার একটু বলি, কখনো কখনো এগুলো শেষে এরকম একটা সেমিকোলন দিতে হয় অথবা কমা দিতে হয়। যদি কখনো তুমি সেটা না দাও, তাহলে এই যে ভুলটা হবে সেই ভুলটা হচ্ছে অবশ্যই সিনট্যাক্স এরর বা সিনট্যাক্স ভুল। আশা করি ভুলটা তোমরা ফাইন্ড আউট করছো। আর বানান ভুল, যেমন তুমি এখানে মেইন লিখছো, তো মেইনের জায়গার মধ্যে এই হলো আমাদের সঠিক মেইন বানান। এখন তুমি লিখছো কি, আচ্ছা প্রথমে আই লিখছো, তারপরে এ, তারপরে এন, এই যে একটা ভুল লিখছো, এটার নাম হলো বানানের ভুল। এই বানান ভুলটা কোন ধরনের ভুল, এটা অবশ্যই সিনট্যাক্স ভুল বা তোমার এই যে ব্যাকরণগত ভুল। এই যে মিনিং চেঞ্জ হয়ে গেছে না, তার মানে গ্রামাটিক্যাল পরিবর্তন হয়েছে না, তাহলে এই যে ভুলটা, সেই ভুলটার নামই কি ব্যাকরণগত ভুল। তাহলে এবার একটু আলহামদুলিল্লাহ বলো যে স্যার সারা জীবন গুলিমিস হবে পরীক্ষাতে ব্যাকরণগত ভুল অর্থাৎ সিনট্যাক্স এরর, হোয়াট ইজ সিনট্যাক্স এরর যদি এই প্রশ্নটা আসে, অথবা স্যার যদি সিনট্যাক্স এরর কি এই প্রশ্নটা আসে, তাহলে আমরা লিখতে পারবো আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে শুকরিয়া আদায় করো। একবার যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে সেটা বহুগুণ বেড়ে যাবে। অর্থাৎ তুমি একটা প্রশ্নের জন্য শুকরিয়া আদায় করলে সেটা তুমি 20টা 50টা প্রশ্ন তোমার মাথার মধ্যে থেকে যাবে ইনশাআল্লাহ। কষ্ট করে একটু বলো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমি বুঝাই দিব তোমাদের। এরপরে তারপরে যে ভুলটা আমরা পাই, আলহামদুলিল্লাহ আমাদের তাহমিনা মোল্লা, ধন্যবাদ তোমাকে। আশিকুন নুরি, সান্ত্বনা, সাদা পরি, নীল পরি, সব পরি এখানে চলে এসেছে। এরপরে আরেকটা ভুল আছে পৃথিবীতে, সেই ভুলটার নাম হলো লজিক্যাল এরর বা যুক্তিসম্মত ভুল। এখন অনেকে প্রশ্ন করবে স্যার গো লজিক্যাল এরর আবার কি, তার মানে যৌক্তিক ভুল, তার মানে প্রোগ্রামে যুক্তিসম্মত যদি ভুল পাই, এখন এইটার সংজ্ঞাটা কিভাবে লিখবো যদি পরীক্ষাতে আসে যুক্তিসম্মত ভুল কি, বলবা এইভাবে লিখো, আমি যেভাবে বলি সেভাবে। আমার কথা শোনো, খাতা কলম থাকলে লিখে ফেলো। লেখো প্রোগ্রামে 1 সেকেন্ডের তো বেশি দেওয়ার দরকার নাই, প্রোগ্রামে যুক্তিসম্মত ভুল থাকলে সেটাকে আমরা বলবো যুক্তিসম্মত ভুল। অথবা প্রোগ্রামে যুক্তিসম্মত যে ভুল থাকে, লিখো প্রোগ্রামে যুক্তিসম্মত যে ভুল থাকে, প্রোগ্রামে যুক্তিসম্মত যে ভুল থাকে তাকে যুক্তিসম্মত ভুল বলা হয়। এই যে ভুল লিখছি না, তাহলে আমি আবার বলি, প্রোগ্রামে যুক্তিসম্মত কোনো ভুল পাওয়া গেলে তাকে যুক্তিসম্মত ভুল বা লজিক্যাল এরর। যুক্তি মানে কি এটা অবশ্যই জানো, যোগের জায়গায় বিয়োগের কাজ হয়, যোগ মানে যুক্তি আর কি, ইয়েস হ্যাঁ বা না এই জাতীয়। যেমন তুমি প্রোগ্রামের মধ্যে লিখবা x প্লাস y, ভুলে লিখে ফেলছো বা লিখে আনছো, কি লিখছো x মাইনাস y, লিখবা প্লাস লিখে ফেলছো মাইনাস। এই যে একটা ভুল করছো, এই যে যুক্তিক যে ভুলগুলো করছো, এগুলো হচ্ছে কি লজিক্যাল এরর অর্থাৎ যুক্তিসম্মত ভুল। আবার তুমি একটা সংখ্যা লিখছো 10, আর একটা সংখ্যা এখানে হবে মাইনাস, কিন্তু তুমি ভুলে এটাকে মানে তোমার এই যে প্রোগ্রাম তৈরি করছো সেখানে লিখে ফেলছো প্লাস, হবে মাইনাস লিখছো প্লাস। তাহলে এই যে ভুলগুলো করছো, এই ভুলগুলোর নাম হচ্ছে যুক্তিসম্মত ভুল। তাইলে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় ইনটু, ইনটুর জায়গায় প্লাস, এই জাতীয় আমরা যদি কোনো ভুল করে থাকি সেই ভুলগুলোকে আমরা
এই প্রোগ্রামের ভাষায় আমরা বলবো যুক্তিসম্মত ভুল। আশা করি এটাও তোমরা সহজ হয়ে গেছে তোমাদের জন্য। যদি এটা বুঝে থাকো যে স্যার আমরা যুক্তিসম্মত ভুল শিখে ফেলছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে শুকরিয়া আদায় করো যে স্যার আলহামদুলিল্লাহ আমরা এটা শিখছি। তার মানে তুমি একবার আলহামদুলিল্লাহ বললে তোমার যে জ্ঞানের দরজা প্রশংসা করার কারণে সেটা খুলে যাবে, মানে বিকশিত হবে, তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। তুমি যেইটা যেইভাবে থাকুক না কেন তুমি একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে দাও, ঠিক আছে? এটা ভাইরে ব্যাকরণ বুঝো না তুমি, তুমি কপাল পড়া যে ব্যাকরণ বুঝে না, এটারে সে বলে ব্যাকরণগত ভুল। তো ব্যাকরণ মানে হইলো কি, যেমন দেখো আমরা লিখবো, আমি লিখবো মনে করো একটা লিখলাম যে লিখলাম ক্লাস, কি লিখছি ক্লাস, এটা হচ্ছে কি, এটা আমরা যদি ধরি এই শব্দটা যদি ধরি গ্রামারের ভাষায় এটা নাউন। এখন স্যার নাউন তো বুঝছে, এটা কোন নাউন? ক্লাস মানে অনেকরে বুঝাইছি, অবশ্যই এটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন স্যার এটা দ্বারা আমি কোন জিনিসের নাম বুঝাচ্ছি কালেকটিভ নাউন, এখন এই কালেকটিভ নাউন ভুলে আমি ডাবল এস এই দিকে সি এল এ এখানে এ দিয়ে ফেলছি, সি এল ডাবল এস এ, তাহলে এই যে একটা ভুল করলাম, মানে একটা সেন্টেন্সের মধ্যে ভুল করলাম, সেই ভুলটা হলো ব্যাকরণগত ভুল। তুমি একটা ম্যাথমেটিকে আইসা যদি ভুল করো, মাইনাসের জায়গায় প্লাস দাও, তাহলে সেটা বুঝি তোমার ব্যাকরণের ভুল। ওরে তুমি মাইনাসের জায়গায় প্লাস দিছো, এটা হলো তোমার যৌক্তিক ভুল, তুমি যৌক্তিক এখানে মানে যুক্তিমূলক গাণিতিক অপারেশনটা করতে পারো নাই। হ্যাঁ, আমরা গাণিতিক যখন অপারেশন গুলো দেখাবো তখন এগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আশা করি যুক্তিক সম্মত যে ভুলগুলো সেগুলো তোমরা সহজে ফাইন্ড আউট করতে পারছো। এরপরে একটা ভুল আছে তথ্য ভুল। ভাইরে এটা হলো তথ্য ভুল। তুমি তথ্য ভুল দিছো, এটা আমার তো দোষ না, তথ্য ভুল দিছো কে? তুমি। তাইলে আমরা এই যে লজিক্যালটা হলো যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় মাইনাস, এই জাতীয় ভুল, আর ওগুলো হলো বানানের ভুল, ব্র্যাকেট না দেওয়ার ভুল, কমা না দেওয়ার ভুল, সেটা হলো কি সিনট্যাক্স ভুল। এরপরে কিছু ভুল আছে প্রোগ্রামের ভুল, এটা তুমি দাও, অনেক ক্ষেত্রে তুমি ভুলগুলো করো। মানে আমি প্রোগ্রামের মধ্যে আমার প্রোগ্রামে উদ্দীপকে চাইছে 10 জন ছাত্রের হিসাব তৈরি করার জন্য, তো আমি 10 জন ছাত্রের মধ্যে এই রহিমের জন্য আছে মনে করো, সরি রানার জন্য আছে মনে করো 10 টাকা সকালে টিফিন, সকালে নাস্তা। এরপরে রুনার জন্য আছে মনে করো 20 টাকা। এরপরে আমি ধরলাম সালামের জন্য আছে 5 টাকা। এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন এটা হলো ইনফরমেশন ভুল। এখন উদ্দীপকে দেওয়া আছে এরকম, তুমি কি করছো, তুমি কি লিখছো রুনা, রুনার মধ্যে কি লিখছো ভাই, রুনার মধ্যে লিখে ফেলছো 10, আসলে রুনার মধ্যে হবে কত 20, তুমি লিখছো কত 10, 10 কার রানার, তুমি তথ্য ভুল করে ফেলছো। এই জাতীয় যে তথ্য ভুলগুলো তুমি করো এগুলোর নামে হলো ইনফরমেশন এরর বা তথ্য ভুল। অর্থাৎ তোমরা যারা অনেকে রেজাল্ট শিট ক্রিয়েট করো অথবা রেজাল্ট যারা আমরা ক্রিয়েট করি, এখানের মধ্যে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। এই যে ভুলগুলো হয় সেগুলোর নাম হলো তথ্য ভুল। এই তথ্য ভুল সাধারণত আমরা দিলে ফলাফলটা ব্যতিক্রম হয়। এখন আমি যদি লিখি অনেক ক্ষেত্রে একটা ম্যাথ আসবে পরীক্ষাতে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এরকম একটা প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে। যদি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা হয়, আমি আবার একটু তোমাদেরকে বলি, ত্রিভুজের ক্ষেত্রফল এখন উপরে কিন্তু ক্ষেত্রফল কত মানে ভূমি কত, এই ভূমি মানে হলো 10, তারপর হচ্ছে কি হাই উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 12। এইবার আমরা কিন্তু তথ্যটা এখান থেকে পাইছি, পাওয়ার পরে এইবার আমরা ক্ষেত্রফল সমান সমান মানে এরিয়া সমান সমান আমরা কি পাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপর আমরা কি পাচ্ছি হাফ ইন্টু ভূমির মান কত 10, এই দেখো 10 আমরা এখানে লিখবো, কিন্তু ভুলে আমি লিখে ফেলাইছি হাইটা এখানে লিখে ফেলাইছি, অর্থাৎ 12 ইন্টু এরপরটা কত মানে বি এর মান কত আছে 10, কিন্তু আমরা এস এর মান কত পাইছি 12, অর্থাৎ তুমি দুইটাই 12 লিখছো। এইটাকে তুমি এখানে লেখার কথা খেয়াল নাই। এই যে ভাই একটা ভুল যে করছো, এই ভুলটার নাম হচ্ছে ইনফরমেশন ভুল অথবা তথ্য ভুল, ইনফরমেশন এরর।
যদি এইটা বুঝে থাকো তাহলে একবার বলো আলহামদুলিল্লাহ স্যার আমি বুঝছি, আমাকে আর আটকানো যাবে না কোনো তথ্য বল দিয়ে। বুঝলে আলহামদুলিল্লাহ বলতে হয়। বোকা ছেলে মেয়ে এদেরকে কে শিখায় পড়াশোনা? একটু শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। তুমি খাবারের পরে একবার আলহামদুলিল্লাহ বলবা, তুমি যেখানে যাও একটা বার একটু শুকরিয়া আদায় করবা, এই যতটুকু বুঝো। যেমন আমি অল্প একটু পড়লাম, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, কারণ আমি অল্প একটু পড়ি। তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য আমাকে ম্যাক্সিমাম 1 ঘন্টা পড়তে হয়, তবে ইদানিং আধা ঘন্টা পড়ি, কারণ আধা ঘন্টা পড়লে আমার মাথায় আল্লাহর রহমতে ধরে। ওকে, এগুলা কিন্তু চারটিখানি কথা না, এই ক্লাসগুলো উপস্থাপন করা সরাসরি অনলাইনে। এখানে অনেক স্টুডেন্ট দেখে আমাদের, এরপরে রেকর্ড দেখে অনেকে, এখানে অনেক টিচাররাও দেখে। তো আমাদের অনেক ক্ষেত্রে যদি কোনো কথা ভুল ভাল আমরা বলি, আমাদেরকে তারা ইনকাউন্টার দিতে পারে যে স্যার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ইনকাউন্টার পাই নাই কোনো টিচার, তবে বাংলার একটা ক্লাসের মধ্যে এক স্বনামধন্য টিচার এসে আমাকে কয়েকটা কথা বলছে, আমি আমার ক্লাসের মাধ্যমে তার এই কথাগুলো জবাব দিয়ে দিছি। ঠিক আছে, আমি আমার কথার মাধ্যমে তার কথাগুলো জবাব দিয়ে দিয়েছি, কারণ আমার কথা হবে পড়ানোর মাধ্যমে। এই বক্তব্য বক্তৃতা দিয়ে বা তোমাদের এই মাইন্ড নষ্ট করে, তোমাদের এমবি নষ্ট করে, সময় নষ্ট করা আমার কোনো ধরনের ইচ্ছে নেই। ঠিক আছে, তো আশা করি তোমরা মোটামুটি এটা বুঝছো। জি স্যার আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তোমরা আশা করি এই ভুলগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছো? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সাথে একটু কথা বলবো। তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষায় করছো এই ক্লাসের জন্য। এবার আমি তোমাদেরকে কিছু কথা বলে দেই, এরপরে আমি ক্লাসের শেষের দিকে চলে যাব। এরপরে আমি কয়েকটা কথা বলার পরে ক্লাসের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে প্রোগ্রামের একদম সরাসরি প্রোগ্রামের বিষয়গুলোতে ঢুকে গেছি। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ শেষ, এরপরে আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাব এবং সেখান থেকে আমরা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব এবং সি প্রোগ্রামটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবার ওকে, আচ্ছা এবার আমি তোমাদেরকে একটু বলি, তোমরা কমেন্ট করবা, আমি উদ্দীপক বলি। রানা সাহেব একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, তিনি অনার্স 3য় বর্ষের ইংরেজি বিভাগের রেজাল্ট শিট তৈরি করলেন। সেই রেজাল্ট শিটে কতগুলো যোগে ভুল করলেন, কতগুলো তথ্যে, অর্থাৎ মনে করে একটা ছাত্রের তথ্য হবে, এই তথ্যে তিনি ভুল করলেন। আচ্ছা, এখন এই যে ভুলটা করলেন তিনি যোগে ভুল করলেন, এটাকে কোন ধরনের ভুল বলবো? এটা হলো একটা প্রশ্ন। তারপরের প্রশ্নটা হলো, তিনি হৃদয় নামে একটা ছেলের, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তিনি হৃদয় নামে একটা ছেলের নামের বানানে ভুল করলেন। তাহলে প্রথমটা হলো তিনি যোগে ভুল করলেন, এটা কোন ধরনের ভুল? দ্বিতীয় ভুলটা হলো তিনি নামের বানানে ভুল করলেন, এটা কোন ধরনের ভুল? একটু এটা আসবে এইভাবে, এটি বহুপদী সমার্থসূচক এইভাবে আসে। ওকে, আচ্ছা স্যার আমাদের কলেজে এক্সাম চলছে বলে ক্লাস করতে পারি না। আচ্ছা, এখানে তোমরা একটু বিপদে পড়ছো, কারণ অনেকে যুক্তিসম্মত ভুল, আবার অনেকে ইনফরমেশন ভুল। এই যে তোমরা যে একটা চিন্তা ভাবনা করছো, স্যার এতদিন জানতাম না, আজকে আপনি আমাদেরকে ক্লাসে শেখাইছেন বিষয়টা, এই যে একটু ভাবনার দরজা তোমার খুলছে, এটাই অনেক রে ভাই। তুমি ভুল করো সমস্যা নাই, তুমি যুক্তিসম্মত ভুল লেখো, তুমি ইনফরমেশন ভুল লেখো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যে একটু ভাবছো এই বিষয়টা নিয়ে, এটাই হচ্ছে অনেক। ঠিক আছে, এই যে বিষয়টা নিয়ে তুমি ভাবছো না, অনেক ধরনের চিন্তা ভাবনা করছো না, এই যে চিন্তার দরজা তোমার প্রসারিত হয়েছে, এটাই অনেক। তাইলে প্রথমত তিনি যোগে ভুল করলেন। ভাই মনে করো তিনি আইসিডি তে একটা ছেলে আইসিডি তে পেয়েছে 40,
ইংলিশে পেয়েছে 50, তাহলে এটাকে কি করবে উনি যোগ করবে না? কি করবে? যোগ করবে। যোগ করতে গিয়া আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, কিন্তু যোগ করতে গিয়া হবে 90। আমার কথা মনোযোগ দিয়ে শুনো, কিন্তু 40 50 কত? 90 হবে। হবে 90। তিনি উঠাইছে কত? তিনি উঠাইছে মনে করো 87। উদাহরণ দিলাম আর কি। তিনি উঠেছে কত? 87। উঠাবে 90, উঠেছে 87। এই যে একটা ভুল করলো, এই ভুলটার নাম হলো তথ্য ভুল, ইনফরমেশন ভুল। কিন্তু এবার অনেকে বলবে, স্যার এতক্ষণ আপনি আমাদের সাথে ছিলেন, এখন কিন্তু মেজাজ গরম হয়ে গেছে স্যার, আপনি বলছেন যোগ বিয়োগ এই জাতীয় ভুলগুলো হচ্ছে কি লজিক্যাল ভুল, এখন আপনি এখানের মধ্যে বলছেন তথ্য ভুল। ভাই এটা তো কোনো ভুলের কাতারে পড়ে, মানে লজিক্যাল ভুলের কাতারে কেন পড়ে না? কারণ এইটা যোগ করলে, যোগের কথা যেহেতু আছে এখানে কোনো ব্যতিক্রম না ভাই, যোগ করছে উনি, কিন্তু আমরা ওনাকে যোগ করতে বলছি, উনি এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দেয় নাই। কথা হচ্ছে এটা। আমরা ওনাকে যোগ করতে বলছি, তিনি সেখানে গুণ চিহ্নটা দিয়ে দেয় নাই। কথা হচ্ছে এটা। তিনি এখানে ভাগ চিহ্নটা দিয়ে দেয় নাই। তিনি ঠিক সব চিহ্ন ঠিক রাখছে, কিন্তু উনি ইনফরমেশনটা উঠাইতে ভুল করছে। এই যে ইনফরমেশনটা এখানে যে হবে কত? 90 হবে, অর্থাৎ এইটা তিনি উঠাইতে ভুল করছে। এই যে ভুলটা তিনি করছেন, এখানে ইনফরমেশন ভুল হয়েছে। আর এখানে যদি উনি প্লাসের জায়গায় মাইনাস দিত, তাইলে যে ভুলটা হইতো, সেই ভুলটার নাম কি ভুল? অবশ্যই যৌক্তিক ভুল। ভাইয়ের কথা তোমরা মনে কষ্ট পাবে না, তোমাদেরকে অনেক বকাঝকা করি অনেক ক্ষেত্রে, আমি চেষ্টা করি তোমাদেরকে শেখানোর জন্য। আশা করি আইসিটিটা আমার কাছ থেকে শিখবা ভালো করে, ভালোবাসা থাকবে ইনশাল্লাহ তোমাদের জন্য। আরেকটা সর্বশেষ কথা বলে দিচ্ছি, আইসিটি তুমি শুরু থেকে পড়তে পারো না, সমস্যা নাই। করোনা খেয়ে ফেলছে তোমাদের অর্ধেক সময়, সামনে ওমিক্রনে খাবে আরো অর্ধেক সময়। সো এখন সামনের অবস্থাটা বিবেচনা করে কষ্ট করে যারা 2022 বেসের স্টুডেন্ট রয়েছে এবং তোমরা যারা পরীক্ষার্থী শেষ করে ফেলছো 21 বেসের, কষ্ট করে আল্লাহ তাআলার উপরে ভরসা করে ইনশাআল্লাহ আমাদের যে নতুন যে কোর্সটা, সেই কোর্সটাতে এনরোল করে ফেলো, সেই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। এতে ভর্তি হলে তোমার যে লাভটা হবে, এক নম্বরে তোমার আইসিটিতে তুমি মানে আমার এখান থেকে তো স্টুডেন্ট মোটামুটি ভাবে শিখে টিচারও হয়ে যাচ্ছে অনেকে দেখি। আমার 2-3 মাস পরেও আমার কাছে অনেকে দেখি নিজেরও প্রাইভেট শুরু করে দিয়েছে। আশা করি শিখতে গেলে আমি তোমাদেরকে খুঁটিনাটি গুলো শেখাই, যেহেতু অনেকদিন যাবত ধরে এই সাবজেক্টের সাথে জড়িত আছি, খুঁটিনাটি অবশ্যই শেখাইতে চেষ্টা করি। তো আমার কথা মনে কষ্ট পাবা না, আমি তো তোমাদের ভাই। ভাই অনেক কথা বলে বোনদেরকে, অথবা তোমরা যারা আমার ভাই রয়েছে, ভাই তো ভাইকে অনেক কথাই বলে। তো ভাই বোনের দৃষ্টিকোণ থেকে আমার যদি কোনো কথায় বা কোনো কাজে বা ক্লাসের উপস্থাপনায় কারো যদি মনে কষ্ট পেয়ে থাকো, তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অবশ্যই তোমাদের জন্য অধিক বেশি ভালোবাসা থাকবে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার সাথে অবশ্যই কথা বলবা। একটা নীতি কথা শোনো, অবশ্যই সবাই ইবাদত করতে চেষ্টা করবা, সত্য কথা বলতে চেষ্টা করবা, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করবা। আজকে এইটুকু পর্যন্ত থাকুক। নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। ইনশাল্লাহ যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার এই আইডিতে তোমরা আমাকে মেসেজ করবা, আমি তোমাদের সাথে কথা বলবো। ইনশাল্লাহ ভর্তিটা সহজে কনফার্ম করে ফেলবা। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।